পৌষ মাসের প্রথম থেকেই প্রচণ্ড শীতে হাড়ে কাঁপন জাগায়। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল দেখার সৌভাগ্য সবার হয় না। ভোরের প্রচণ্ড শীতে বেশ কিছু বেলা পর্যন্ত ল্যাপের নিচে আয়েসেই ঘুমোচ্ছিলাম। এমন সময় ফোনে কল এলো। কল রিসিভ করা মাত্র ফোনের ওপাশ থেকে মামার কণ্ঠ। হ্যালো মামা, কেমন আছো? হ্যাঁ রে, আমি অনেক ভালো আছি। তোর কি অবস্থা? এই তো আছি ভালোই। কাজটা যে এখন কিছুদিনের জন্য ছাড়তে হবে রে। মামার মুখে এমন কথাই আমি হকচকিয়ে গেলাম। বললাম, এমন কথা কেন বলছো মামা? কিছু হয়েছে? তা তো হয়েছে। তোর বোন অঞ্জলির বিয়ে ঠিক হয়েছে আগামী সপ্তাহে। তোকে তো আসতেই হবে। কি? অঞ্জলির বিয়ে ঠিক হয়েছে? ছেলে কেমন? ছেলে তো ভালো। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এখন বড় ব্যবসা করে। অনেক সুনাম আছে। ছেলেও অনেক ভালো। তাই আর কি, আর দেরি করলাম না। অঞ্জলি রাজি? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। ও রাজি না হলে কি আর বিয়ে দিতে চাইতাম? আর ও আমার মেয়ে। আমার পছন্দই ওর পছন্দ। আমার পছন্দ সম্পর্কে তো তুই জানিসই। আচ্ছা মামা, আমি দেখছি কি করা যায়। নতুন ব্যবসা, বুঝতেই তো পারছো। মামা কিছু বলতেই যাবে, এর আগেই পাশ থেকে আমার মামাতো বোন অঞ্জলি ফোনটা নিয়ে আমাকে বলল, যেভাবেই হোক ম্যানেজ করো ভাইয়া। আমার বিয়ের 1 সপ্তাহ আগেই তোমায় আসতে হবে। আমি কোনো কারণ শুনবো না কিন্তু। আরে পাগলি বোন আমার, আমি তো অবশ্যই যাব, কিন্তু 1 সপ্তাহের জন্য থাকতে পারবো কিনা তা বলতে পারছি না। আমি কিছুই শুনতে চাই না, তোমাকে আসতেই হবে। অঞ্জলি এই বলে ফোনটা কেটে দিল। অমল, কই রে, একবার এদিকে আয় তো দেখি। আগে বলুন দাদা, কিছু লাগবে? না না, কিছু লাগবে না। হিতেশ কোথায়? ওকে কোথাও দেখছি না যে। ও তো আমাদের জন্য দুপুরের খাবার আনতে গেছে। ও আচ্ছা, শোন, আজ আমার একটু আবার গ্রামে যেতে হবে। একটা জরুরি কাজ পড়ে গেছে বুঝলি। আমি একটু পরে বেরোবো। ফিরতে হয়তো 4-5 দিন মতো সময় লাগতে পারে। ততদিন তোরা এদিকটা একটু সামনে নিতে পারবি তো? আপনি কিছু চিন্তা করবেন না দাদা, আমরা ঠিক সামলে নেব। আচ্ছা ঠিক আছে, রাতে তাড়াতাড়ি হিসেব শেষ করে বাড়ি চলে যাস। হিতেশ হয়তো খাবার নিয়ে ফিরতে ফিরতে দেরি হতে পারে। এদিকে ট্রেনেরও সময় হয়ে এসেছে। আচ্ছা আমি চললাম। আমার মামা বাড়ি জয়দেবপুর নামের ছোট্ট একটি গ্রামে, যা এখান থেকে অনেকটাই দূরে। মামা বলেছে যেন সন্ধ্যার আগেই পৌঁছে যায়। সকাল সকালেই বেরোতে চেয়েছিলাম, কিন্তু সব কাজ গুছিয়ে বেরোতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তড়িঘড়ি করে একটা রিক্সা করে পৌঁছে গেলাম স্টেশনে। দেখি ট্রেন আগে ভাগে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। তাড়াহুড়ো করে একটা টিকিট নিয়ে ট্রেনে উঠে পড়লাম। ঝকঝক শব্দে ট্রেন ছুটে চলল। প্রায় সন্ধে 6টা এসে পৌঁছলাম জয়দেবপুর স্টেশনে। চারপাশটা মোটামুটি ফাঁকা। সবাই তাড়াহুড়ো করে ছুটছে যে যার গন্তব্যে। আশেপাশে কোনো রিক্সা বা ভ্যানের দেখা মিলল না। স্টেশনের বাঁদিকে ছোট্ট একটি চায়ের দোকান। দোকানটির সামনে গিয়ে দোকানদারকে বললাম, আচ্ছা দাদা, আজ এখানে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না যে। অনেক ঠান্ডা পড়েছে, তাই হয়তো সবাই যে যার বাড়ি চলে গেছে। তারপরও সামনের রাস্তার পাশে গিয়ে একটু দাঁড়িয়ে দেখুন, কোনো ভ্যান বা রিক্সা কিছু একটা ঠিক পেয়ে যাবেন। দোকানদারের কথায় আমি রাস্তার পাশে এসে দাঁড়ালাম। সন্ধে নামতেই
বাতাসে কমে গেছে আর্দ্রতা। প্রকৃতিতে এখন শীতের আমেজ। সকাল সন্ধ্যা কুয়াশার চাদরে মুড়ে দিচ্ছে চারপাশটা। এখানে এসে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি করে ফেলেছি। মামা হয়তো এজন্যই বলেছিল সন্ধ্যার আগে আগেই পৌঁছে যেতে। বলতে বলতে দেখতে পেলাম সামনে থেকে একটা ভ্যান এইদিকে আসছে। ভ্যানওয়ালার চেহারা ঠিক দেখা যাচ্ছিল না, পুরো শরীর চাদরে ঢাকা। কিন্তু তাকে দেখে কিছুটা অদ্ভুত মনে হলো। ওর চোখগুলো লাল হয়ে আছে। কি করব কিছু বুঝতে পারছি না। এখন এই ভ্যানে করে না গেলে পরে আর কোনো ভ্যান পাবো কিনা জানি না। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। কোনো উপায় না পেয়ে লোকটার কাছে গিয়ে বললাম, এই যে ভাই, যাবেন? হ্যাঁ, চলুন। আমি কিছুটা অবাক হলাম। যাবে ঠিক আছে, কিন্তু একবার জিজ্ঞেসও তো করলো না যে কোথায় যেতে চাইছি। বলছি আমি হালদার বাড়ি যাব। আমি জানি, উঠে পড়ুন। আপনি কিভাবে জানলেন? আমাকে গগন মিত্রবাবু পাঠিয়েছে আপনাকে নিতে। ও তাই বলুন, মামা আপনাকে পাঠিয়েছে। তাই তো বলি, আমি কোথায় যাব তা আপনি কিভাবে জানলেন? উঠে পড়ুন। আমি উঠে পড়লাম। ভ্যানে উঠে বসতে না বসতেই মামার ফোন এলো। কি রে সুমন্ত, গাড়ি পেয়েছিস? হ্যাঁ মামা, তোমার পাঠানো ভ্যানেই আসছি। হ্যালো? হ্যালো হ্যালো মামা, শুনতে পাচ্ছি না। যাক, কেটে গেল। গ্রামের এই এক সমস্যা, দু কথা বলতে না বলতে নেটওয়ার্ক থাকে না। যাক বাবা, এখন ভালোই ভালোই পৌঁছে যেতে পারলেই নিশ্চিন্ত। অনেক ক্লান্ত লাগছে। অনেকটা পথ গেলাম, কিন্তু আশেপাশে একটাও মানুষ নেই। মানুষ তো দূর, একটা প্রাণীও দেখতে পেলাম না। গ্রামে অনেকদিন ধরেই আসা হয় না। অনেকটা পথ চুপ করেই রইলাম। সময়ও কাটছে না, আর পৌঁছতেও কিছুটা সময় লাগবে। তাই ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি বুঝি এখানেই? উনি আমার কথার কোনো জবাব দিলেন না। আমি আবারও একই প্রশ্ন করলাম। এবারও উনি চুপ করেই থাকলেন। কিছুক্ষণ পর বললেন, হ্যাঁ, আমি এখানেই থাকি। আপনার বাড়িতে কে কে আছেন? কেউ নেই, আমি একাই থাকি। ভ্যানওয়ালার কণ্ঠটা অনেক গম্ভীর। আমি আর কথা বাড়ালাম না। ভাবলাম আমার সাথে কথা বলতে হয়তো ওনার ভালো লাগছে না, তাই চুপ করেই রইলাম। কিছুক্ষণ পর একটা ঘরের সামনে এসে গাড়ি থামল। ভ্যানওয়ালা আমাকে বলল, আপনি এখানে বসুন, আমি একটু পরে আসছি। আর হ্যাঁ, ভুল করেও ভ্যান থেকে নামবেন না। আরে, এই মাঝ রাস্তায় ভ্যান দাঁড় করে আপনি কোথায় যাচ্ছেন? উনি আমার কথার কোনো জবাব দিলেন না। আমি কিছু বলতেই যাব, তার আগেই উনি সে ঘরে ঢুকে পড়লেন। এই ভ্যান চালককে প্রথম থেকেই আমার কেমন যেন অদ্ভুত লাগছে। মামা এ কাকে পাঠালো আমাকে নিতে, আর উনি হঠাৎ গাড়ি থামিয়ে এই ঘরেই বা কেন ঢুকে পড়ল? ভ্যানওয়ালা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ গাড়িতেই বসে রইলাম। একটু একটু ভয়ও করছিল। আমি ভ্যান থেকে নেমে সে বাড়ির সামনে গেলাম। বাড়িটা দেখে মনে হলো না এখানে কেউ থাকতে পারে। ভাবলাম হয়তো ভ্যানওয়ালাই এই বাড়িতে থাকে। তাই আমি দরজা খুলে সে ঘরের ভেতরে প্রবেশ করলাম। দরজা খুলতেই একটা লম্বা গলি, তার দুপাশে দুটো ঘর। আমি ডান দিকের ঘরটাতে প্রবেশ করলাম। সেখানে একটা খাট ছাড়া আর তেমন কিছুই চোখে পড়ল না। কিছু একটা খটখট শব্দ পেয়ে আমি
ঘাড় ফিরিয়ে উপরে তাকালাম। খেয়াল করলাম উপরের সিলিং ফ্যানটি নড়বড়ে অবস্থায় ঝুলছে, মনে হয় এখনই পড়বে। আমি দ্রুত সেখান থেকে সরে গেলাম। পরক্ষণেই ফ্যানটি খুলে পড়ল মাটিতে। আমি কিছুটা আতঙ্কিত হয়ে গেলাম। তারপর আমি বাঁদিকের ঘরটিতে ঢুকতেই যাব, তখনই সেখানে দেখতে পেলাম একজন মধ্যবয়স্কা মহিলা অসাড় হয়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। তার অস্ফুট কণ্ঠে গোঙানির শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তার চোখের নিচে কালো দাগ থেকে বোঝাই যায় অনেক দিন থেকে বিছানায় পড়ে আছে। অস্পষ্ট কণ্ঠে কিছু একটা বলতে চেয়েও বলতে পারলেন না। চোখ দুটো ক্ষণিকের জন্য খুলেই আবার বুঝে এলো। তার পাশেই মলিন চেহারায় বসে আছে তার স্বামী, অর্থাৎ সেই ভ্যানওয়ালা। স্ত্রীর এমন দুরবস্থা দেখে তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মাটিতে। এমন এক আবেগঘন পরিস্থিতিতে পড়ে আমিও নির্বাক হয়ে গেলাম। লোকটি বলল, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি কিছুটি চিন্তা করো না বউ। আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি এক্ষুনি দোকান থেকে ওষুধ নিয়ে আসছি। লোকটি কথা শেষ করে বেরিয়ে আসতেই আমাকে দেখে একটু অবাক হয়ে বলল, সে কি, আপনি এখানে? আসলে আমি এতক্ষণ গাড়িতেই ছিলাম, অনেকক্ষণ হয়ে গেল আপনি আসছিলেন না, তাই আর কি। আমায় মাফ করবেন। আচ্ছা, চলুন, আমার একটু ওষুধ কেনার আছে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আমি তার সাথে গিয়ে ভ্যানে বসলাম। লোকটি ভ্যান চালাতে শুরু করলো। ঘড়িতে তখন রাত 8টা। গ্রামের পথে অন্ধকার আরও জমাট বাঁধতে শুরু করেছে। রাস্তার দুধারে ঝোপঝাড়, আর তারপর দূর বহুদূর অবধি খোলা তেপান্তরের মাঠ। দুপাশের ঝোপঝাড়ে একটানা ঝিঝির ডাক ভেসে যাচ্ছে বহুদূর। আমাদের ভ্যান তার আধমরা ল্যাম্পের আলো জেলে ছুটে চলেছে। চারপাশে নীরবতার ঘন কুয়াশা আমাদেরকে ঘিরে ধরেছে। আমাদের ভ্যান যেন আরো জোরে ছুটে চলেছে। আমি ওনাকে বললাম, শুনছেন, একটু আস্তে আস্তে চালান। আমার কিন্তু অনেক ভয় করছে দাদা। এমনিতেই হারিকেনের আলোয় তেমন কিছুই দেখা যাচ্ছে না, তার উপরে অন্ধকার রাত, বলা তো যায় না কখন কি বিপত্তি ঘটে। লোকটি আমার কথার কোনো তোয়াক্কা না করে আপন মনে উন্মাদের মতো ভ্যান ছুটিয়ে চলল। আমি একটু বিরক্ত হয়েই বললাম, আজব লোক তো মশাই আপনি। এতক্ষণ থেকে বলছি ভ্যানটা একটু আস্তে চালান, আস্তে চালান। আমার কোনো কথাই তো আপনি শুনছেন না। আমায় এখানে নামিয়ে দিন, আমি এখান থেকে নেমে হেঁটেই চলে যাব। আমার কথাই লোকটি পেছনে ফিরে তাকালো। একটা দমকা হাওয়ায় তার টুপি উড়ে গেল। অন্ধকারের মধ্যে তার মুখখানা দৃশ্যমান হতেই আমি দেখতে পেলাম তার মুখের এক অংশ থেতলানো, সেখান থেকে বেয়ে বেয়ে পড়ছে বাসি পচা রক্ত। এসব দৃশ্য দেখে আমার ভেতরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ দিয়ে একটা শব্দও বেরোলো না। আমি পাথরের মতো বসে আছি ভ্যানের উপর। ভ্যান ছুটে চলেছে অনেক দ্রুত গতিতে। সামনে থেকে ঘন ঘন হর্ন বাজিয়ে একটা গাড়ি এদিকেই ধেয়ে আসছে। হেডলাইটের তীব্র আলোয় কিছুই ঠিক ঠাউর করতে পারলাম না। কিছু বুঝে ওঠার আগেই সে গাড়িটি সজোরে ধাক্কা দিল আমাদের ভ্যানে। ছিটকে পড়লাম রাস্তার এক ধারে। মুহূর্তেই চারপাশটা ঝাপসা হয়ে এলো।
অনেক ধুমধাম করেই অঞ্চলের বিয়ের আয়োজন শুরু হলো। লাইট দিয়ে সাজানো হলো পুরো বাড়ি। বাড়ির প্রবেশ পথে আঁকা হচ্ছে আলপনা, বাঁশি, সানাই, ব্যান্ড, আরও কত কি। আয়োজনের কোনো কমতি নেই। তবে এই আয়োজনে যে আমি অংশীদার হতে পারবো তা ভাবিনি। সেদিন সেই দুর্ঘটনার পর সকালে একদল লোক আমায় উদ্ধার করে মামা বাড়ি পৌঁছে দেয়। জানতে পারি তারা আমার মামার ঘনিষ্ঠ মানুষ। তাদের জন্যই আজ আমার বেঁচে ফেরা। খবর নিয়ে জানতে পারলাম সেই ভ্যানওয়ালা মারা গিয়েছে আরো 5 বছর আগে। তার সংসারে নাকি কোনো সন্তান ছিল না, কিন্তু শান্তির কোনো অভাব ছিল না তার। একদিন তার বউ অসুস্থ থাকায় তাড়াহুড়ো করে ওষুধ আনতে গিয়ে সে ভ্যানওয়ালা সড়ক দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে তার অতৃপ্ত আত্মা রাত বিরেতে সে রাস্তায় ঘুরে বেড়ায়। যেই রাতের বেলা সে রাস্তা দিয়ে যায় সে দুর্ঘটনার সম্মুখীন হয়। কি রে সুমন্ত, তুই এখনো এখানে দাঁড়িয়ে? আমি তোকে সে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। এক্ষুনি বরযাত্রী এলো বলে একবার দিকটা আইতে বাবা। হ্যাঁ মামা, আসছি।